সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান, আর আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, বাম দিকে আছেন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ-এর সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক রাশিদুল ইসলাম। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর গণ অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক অধিকারকে হরণ করতে না পারে। দর্শক, আজ 22 জুন 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 জিয়া নন, মুজিব স্বাধীনতার ঘোষক, হাইকোর্টের রায়। 2010 শ্রমিক পুলিশ সংঘর্ষে আশুলিয়ায় সব পোশাক কারখানা বন্ধ। 2012 সড়ক সংস্কারের নামে সহজে ভয়াবহ দুর্নীতি। 2013 গ্রামীণ ব্যাংক রক্ষায় কেরির হস্তক্ষেপ চাইলেন রাশহোল্ড। 2014 সংসদকে রঙ্গমঞ্চ বানানো হয়েছে। 2015 ফখরুলের জামিনের বিরুদ্ধে সরকারের আপিল। 2016 পুলিশ যাকে খুশি তাকে ধরে নিয়ে যাচ্ছে, খালেদা জিয়া। 2017 শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচন, বিএনপিকে আসতে হবে। 2018 বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই, ওবায়দুল কাদের। 2019 সুদের টাকা না পেয়ে বসত বাড়িতে আগুন দিল আওয়ামী লীগ নেতা। 2021 কয়েক বছরে তাদের সম্পদ বেড়েছে 1000 গুণের বেশি। 2022 রিজার্ভ চুরির মামলায় প্রতিবেদন দেয়নি সিআইডি। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনব অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। 2009 সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি, জিয়া নন, মুজিব স্বাধীনতার ঘোষক, হাইকোর্ট এই রায় দিয়েছে। দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি। স্বাধীনতার ঘোষণার মতো ঐতিহাসিক বিতর্কের রায় যখন হাসিনা সরকারের আমলে আসে, তখন কি সেটা সত্য উদ্ঘাটনের প্রচেষ্টা, নাকি রাষ্ট্রীয় কাঠামোকে নিজের দলে পরিণত করার ঘৃণ্য প্রচেষ্টা ছিল এটি? আপনি 2009 সালের একটা জাজমেন্টের কথা বললেন, যে আদালত রায় দিয়েছে জিয়াউর রহমান নয়, বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক। এটার মানে হলে পুরা স্বাধীনতা বলতে যা বোঝায়, যুদ্ধ ঘোষণা থেকে শুরু করার পর থেকে শুরু করে একেবারে 16ই ডিসেম্বর পর্যন্ত পুরাটাই শেখ মুজিব একলা করছে, মানে আর কেউ লাগে নাই। কিন্তু তিনি দেশে ছিলেন না। এটা তারা যেটা বলতে চায়, পুরোটাই উনি একলা করছে। উনি জেলখানায় ছিলেন আটকা। আজকে তো মডার্ন টেলিফোন আছে, কত কিছু আছে, একটা চিরকুট পাঠানোর ক্ষমতাও তো তার ছিল না, তাই না? তো অন্ধকারে বসে রয়েছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, যাদের সাথে আমার যুদ্ধ, তার বাড়িতে সেফ জোনে, ভারতে আশ্রয় নিয়ে থাকতো, মনটারে বুঝাইতাম, ওইখানে উনি সেফ জোনে। অনেক প্রশ্ন আছে এগুলো নিয়ে। এখন আমি রায়তে আসি, সিম্পল। এই রায়টা হলো 2009 সালে 15 খণ্ড একটা বই হয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং দলিল দস্তাবেজ নিয়ে 15 খণ্ড একখান বই হয়েছে। এই বইটাকে ভিতর থেকে ডাক্তার এম এ সালাম নামে একজন ভদ্রলোক মুক্তিযোদ্ধা, উনি কোর্টে গিয়া রিড করলেন ওনারে ঘোষণা করার জন্য। আপনাকে বিবেচনায় নিতে হবে কোন কোর্টে বিচারক কে ছিল। বিচারক ছিল ABM খায়রুল হক, আরেকজন ছিল মমতাজ উদ্দিন আহমেদ। তখন আরেকজন শপথবদ্ধ রাজনীতিবিদ, পরবর্তীকালে উনি চেম্বার জজ হয়েছিলেন, ইনায়েতুর রহিম, তখন তিনি ছিলেন এডিশনাল অ্যাটর্নি জেনারেল। জাজমেন্টটা তখন হয়েছে 2009 সালের জুন মাসে। আর 2009 সালের প্রথম দিকে কিন্তু বাসর রাত্রে বিড়াল মারে একটা কথা আছে, শেখ হাসিনা 57 জন অফিসে খাইয়ে ফেলছিল, বাংলাদেশের বিডিআর হত্যা। এই 57 জন অফিসে খাইয়ে ফেলানোর পর সে আয়রন লেডি হয়ে গেছে, বাংলাদেশের প্রতিবাদ করার কেউ ছিল না। এই বইটা পাবলিশড হয়েছে 82 সালে, 16 খণ্ড। হাসান হাফিজুর রহমান সাংবাদিক আর একজন অধ্যাপক মফিজুল্লাহ কবির, এই দুইজনে মিলে 3.5 লক্ষ পৃষ্ঠার দস্তাবেজের মধ্য দিয়ে সংকলন করে এই বই খণ্ডটা বানাইছেন। 2009 সালে 3য় খণ্ডে ওই ভুলটুক পাইছেন, বাকিগুলো ঠিক আছে। আমি বুঝাইতে পারছি আপনাদের?
মানে শুধুমাত্র স্বাধীনতার ঘোষক ওই জায়গাটুকু ভুল হয়েছে, আর বাকি কিন্তু সব ঠিক আছে। আবার নতুন করে সবকিছু করতে হলো। হবে কি হবে না পরের চ্যাপ্টার, 15 খণ্ড বইয়ের মধ্যে একটা পাতা এইটুক লেখাটা ভুল হয়েছে, আর বাকিটা সব ঠিক। এটা পৃথিবীর কেউ খাবে? এবং তারপরে বলতেছে গ্রহণযোগ্য করার জন্য বইগুলা বাজেয়াপ্ত করছে, যার যার বাড়িতে বই চলে গেছে, বাজেয়াপ্ত হয়েছে। তামাশা, পাগলের আলাপ। এর পরিপ্রেক্ষিতে পরে বই হয়েছে, আর তাও কেন করতে হয়েছিল কেন? এটা হইল XYZ এর বুদ্ধিতে, মানে মুক্তিযুদ্ধ বলতে যা বুঝায় এটার বাজার করে চলবা, তোমার আর কোনো কাজ নাই। সারা জীবনে একই কাজ করছে মুক্তিযোদ্ধার ফেরিওয়ালা। মুক্তিযোদ্ধার টোটাল চিট করছে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু দুইজনে মিলে। কিন্তু মুক্তিযুদ্ধ তো আমাদের মানে অস্তিত্বের সাথে মিলে আছে, আমাদের আমি তো জন্মের সেটা সাথে নিয়ে মিলে দ্বিমত আছে, নাই আমার। আমাদের আবেগের সাথে না না, মিলে আছে। আপনার আবেগের সাথে মিশে আছে। আপনার আবেগ যখন আরেকজন ক্যাশ করে তখন আপনার কেমন ভালো লাগে? আপনার মা মারা গেছে ফর এক্সাম্পল, আপনি আপনার বন্ধুরে কইলেন যে বন্ধু আমার মা তো আজকে মারা গেছে। কয় তাই নাকি? খুব দুঃখের বিষয়। কয় 1 কেজি মিষ্টি নিয়ে আয়। তো ভাবলো মা মারা গেছে, বন্ধু কইতেছে যাই নিয়ে আসি। কি কয়? 1 কেজি মিষ্টি আনার পর কইতেছে তুই যে 10 বছর পর আমার দলে আইসস, মানে ওর মা হারাইছে 10 বছর আগে, তো 10 বছর পর তুই আমার দলে আইসস, তাই খুশি হয়েছি। আপনার যে মা মারা গেছে কিছু আসা যায় না। ও খুশি যে ওর দলে একটা লোক আসলো। এই মুক্তিযুদ্ধ শেখ হাসিনা ক্যাশ করছে সেইভাবে। এখনো যারা চিৎকার করতেছে অনেকেরই হয়তো মুখে বলে, ইনফ্যাক্ট ফিলিংস অত নাই। ফিলিং যদি থাকতো, আপনার 24-এ যে হত্যাগুলা হয়েছে এটা তো তাজা রক্ত, সেটা আপনি ভুলে গেলেন কেন? এখানে তো আমার দেশের সন্তান মারা গেছে, রাস্তা তৃতীয় ব্যক্তি তো মারা যায় নাই। তখন তো যুদ্ধে মারা গেছে, পশ্চিম পাকিস্তানের সাথে আমার লড়াই, ভিন্ন দেশের লোক আমাকে মারছে, আর আপনাদের স্বাধীন দেশের লোকগুলো মারছেন। এটা তো মোর পয়জনাস দেন 71 ওই হিসাবে যদি আসেন আপনি। তো তখন তো আমি পরাধীন দেশ, আমি একটা যুদ্ধ ঘোষণা করে একটা দেশের সাজোয়া বাহিনী বা আর্মি তার সাথে ফাইট করি। এখানে তো আমার স্বাধীন দেশ, আমার দেশের সার্বভৌমত্ব শেখ হাসিনা নষ্ট করছে এই লোকগুলোকে মেরে। 57 জন অফিসার যেদিন মারা গেছে সেদিন বাংলাদেশের সার্বভৌমত্ব শেষ। তারপর সে হয়ে গেছে কিং, আমার যা মন চায় তাই করব। তারপরে কি হয়েছে? এই জাজমেন্টটা দিছে। এই জাজমেন্ট ভিতরে কি লিখছে সেটা শুনবেন আপনি। বলছে যে যারা এই কর্মটা করছে, 3য় খণ্ডে করছে, তারা সংবিধান লঙ্ঘন করছে এবং তাদের বিরুদ্ধে সরকার চাইলে মামলা করতে পারে। কেন? মামলা তো আপনি সুমোটো করতে পারেন, সরকার মামলা করবে কেন? আদৌ কি তাদের বিরুদ্ধে মামলা হয়েছে? হয়েছে? মামলা হয় নাই। কারণ কি? আমার করা দরকার। পাগলের প্রলাপ, এটা কিচ্ছু হয় নাই, কিন্তু একটা কাগজ পর্যন্ত কোর্টে পড়ে রয়েছে, আর কিচ্ছু হয় নাই। ওই 15 খণ্ড আছে, যে পড়বে ওই বই পড়বে, জাজমেন্টের কপিকে 18 কোটি লোকে নিয়ে পড়বে, আর বই পড়ার সময়টা মিলাবে। এটাকে বলে তামাশা আর কি। আপনার কোনো কাজ দেয় তাকে ওইদিকে ভুলায় রাখছে খালি, আর যা পাইন মারার দেশটার সেইটা মারছে, তারা খালি ওইদিকে ভুলায় রাখছে। 57 জন অফিসার মারা যাওয়ার পর আর্মির থেকে কোনো প্রতিবাদ হয় নাই, এর চেয়ে বড় ট্র্যাজেডি আর নাই। এর মাধ্যমে পরবর্তীতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একেবারে দলীয়। আপনি এখন এই মামলাটাই আমি থাকি, এরপরে এর ধারাবাহিকতা চলতেছি, তাহলে কি হইতে পারে আপনি বুঝেন না? এটা হাস্যকর। আমার ওই মামলাটা কইরা যে জাজমেন্ট আমি নিলাম, সেই বিচারপতি ABM খায়রুল হক পরবর্তীকালে কেয়ারটেকার গভর্নমেন্টও বাদ দিছে। আচ্ছা, যেটা জনদাবির মুখে হয় সেটা কোর্টে গেলেও তো আপনি ফিরিয়ে দিবেন। এটা তো জনদাবির মুখে হয়েছিল যে 3 দলের রূপরেখ অনুযায়ী একটা ইয়ে হবে। এখন রাজ্জাকি সাহেব কোর্টে গেছে পিটিশনার, আপনি এন্টারটেইন করে দিলেন। আপনি কে? জনদাবিতে যেটা হয় সেটা জনদাবির পরিপ্রেক্ষিতে বন্ধ হতে হয়। আর বাংলাদেশের দুর্ভাগ্য, আমার স্বাধীনতার ঘোষকও কোর্ট থেকে নিতে হয়। তার মানে কি? কোর্টের রায় পরিবর্তনশীল। কোর্টের রায় পরিবর্তনশীল না? আপনি আজকে একটা বিষয়টা সময় আবার পরিবর্তন হবে, আর এটা হইতে সর্বজন গৃহীত। ওনারা জানতেন, কারণ আপনি শেখ মুজিবের ভাষণ 7ই মার্চের পর তো আর নাই। উনি বলছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটা নিয়ে দ্বিমত নাই। এটা তো সংগ্রাম, যুদ্ধ তো না। না না, বলতে এটা নিয়ে দ্বিমত নাই। এটাই পরবর্তীকালে টার্ন নিছে স্বাধীনতার যুদ্ধে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, যারা যুদ্ধ করছে 11 জন সেক্টর কমান্ডার শেখ মুজিবের অধীনস্থ কেউ না, তারা পাকিস্তান আর্মি। সেই পাকিস্তান আর্মি যুদ্ধ করছে, অর্থাৎ তাদের ভিতরে চেঞ্জ আসছে যে না, এদের উপরে জুলুম হইতেছে, এই জুলুমের প্রতিবাদ করে তারা দাঁড়ায় গেছে। তাই জেট ফোর্স জিয়া তাকে স্যালুট করা দরকার। আপনি বঙ্গবন্ধু কোথা থেকে, আপনি তো কিছুই করেন নাই, ঢাল নাই, তলার নাই, সরকার কইছেন ফাইন, কিন্তু যুদ্ধের নায়ক যদি বলেন 11 জন সেক্টর কমান্ডার, তারা কিন্তু পাকিস্তান আর্মি, প্রত্যেকে পাকিস্তান আর্মি। সেই পাকিস্তান আর্মি দয়া করছে বাংলাদেশের অবিচার দেখে, বঙ্গবন্ধুর চেহারা দেখে করে নাই। তাইলে আর এই বিতর্ক তারা কেউ করতেন না। 1 2 সে বলছে আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। এই কথাটা তো আছে ইতিহাসে, এটুকু মানতে পারেন না আপনি? আপনি সুপ্রিম কোর্ট জানেন, হু কেয়ার্স?
এই এনায়েতুর রহিমি পরবর্তীকালে শপথবদ্ধ রাজনীতি, তখনই তো বোঝা যায় ইন্টেনশনটা কি। ওই বিচারপতির ইন্টেনশন আমরা পরবর্তীকালে চিফ জাস্টিস হয়েছে তখনও দেখছি, পরিকল্পিতভাবে আপনি অন্ধকারে লুকিয়ে রাখছেন, দেশ নিয়ে কেউ ভাবেই নাই। রাজ্জাকি ভাই, এখানে একটি প্রশ্ন তাহলে উদ্রেক হয়, যারা এইভাবে মানে আমাদের ইতিহাসকে বিকৃতি করলো একেবারে আদালতের চেয়ারে বসে, যে পবিত্র চেয়ারে বসে, তাদেরকে, আপনিও একজন আইনজীবী, সিনিয়র আইনজীবী, তারা আসলে এটি কোন ধরনের অপরাধ হিসেবে? এটা অপরাধ, এদেরকে ঘৃণা করতেও ঘৃণা হয়, বিষয়টা এইরকম। কিন্তু তারপরেও তো এক ধরনের আইনকে বা এক ধরনের আইন বা আবেগকে তো উপেক্ষা করেছেন তারা আইনজীবী বিচারকের চেয়ারে বসে। অফকোর্স জঘন্যতম অপরাধ করছেন। তার কি অপরাধ, তার কি বিচার হতে পারে? আপনি এখন খালি চিন্তা করে দেখেন, এইটা যারা করতে পারে তারা বিচার বিভাগটাকে কি করেছে। বিচার বিভাগটাকে হাতের পুতুল, আমি যা বলবো তাই হবে, আমি যা বলবো তাই হবে। আপনি সেই এনায়েতুর রহিম পরবর্তীকালে বলে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, আর এবিএম খায়রুল হক নজিরবিহীন একটা সংক্ষিপ্ত জাজমেন্ট দিয়ে এই কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করে তার 16 মাস পরে রিটায়ারমেন্টের পরে গিয়ে আবার সে জাজমেন্ট দেয়। হাস্যকর, দেশটাকে একটা তামাশায়। এদেরকে মানে আপনি বিচার কি করবেন? তারপরেও যখন এই বাংলাদেশের রাজনীতিবিদ তথা বড় সেক্টর মানে রেজিমেন্টেড ফোর্সের লোকেরা এসে যখন বলে ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায় আওয়ামী লীগ সহ, তখন দেশটা ছেড়ে দিতে ইচ্ছে এরকম মনে হয় আমরা কোথায় আসি। মানুষ এত বিবেক বিবর্জিত হয়। স্বাধীনতার যুদ্ধে মারছে পশ্চিমারা, আর 24শে জুলাইতে মারছেন আপনারা এই স্বদেশীরা। নির্বিকার তাকায় তাকায় দেখতেছেন, বেমালুম ভুলে গেছে সবাই। বাংলাদেশের লোক, যে কোনো ব্যক্তি যদি এমন কোনো মানে প্ল্যান করতে থাকে যেই প্ল্যানের অর্থ দাঁড়ায় যে বিচারটা যাতে না হয়, আই এম দ্য লাস্ট ম্যান, তীব্রভাবে ঘৃণা করে যাব কিছু না পারলেও। এদের কাছে শুধু ক্ষমতার মোহ না, এটা হলো অন্য জায়গায় ধামা ধরা। তাহলে বিচার হবে, অসুবিধে কি? একটা বিচারে কি হইতে পারে আপনি জানেন? এই একটা বিচারে যেই প্রশাসন নিয়ে বর্তমান সরকার সাফার করতেছে এবং যেই প্রশাসন নিয়ে কালকে তারেক জিয়া সাহেবরা ক্ষমতায় আসলে সাফার করবে। কারণ মানে আপনাকে আমি কি বলবো, এই শেখ হাসিনা কি ছিলেন? শেখ হাসিনা ছিলেন 17 লক্ষ প্রজাতন্ত্রের 17 লক্ষ কর্মকর্তা কর্মচারীর একজন মন্ত্রী বা প্রধানমন্ত্রী। তা এই বিচারটা নিয়ে যারা মানে ইউনূস সাহেব অপসারণ হবে, দুইটা প্রক্রিয়া আমি আগেও বলছি এখনো বলছি, কিন্তু আজকে যারা দ্রুত নির্বাচন চায় তাদের উদ্দেশ্য একটাই, ইউনূস সাহেব সরে যাক এবং বিচারটা হবে না। এবং এই বিচার যদি না হয়, এই বাংলাদেশের প্রশাসন আর কোনোদিন নিরপেক্ষ হবে না। আপনার কাছে আবারও আসবো রাজ্জাকি ভাই, আমরা একই বিষয়ে একটু এস.এম. রাশিদুল ইসলাম আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আপনি তো সিনিয়র সাংবাদিক, সরকার এবং রাজনীতিকে কাছাকাছি থেকে প্রত্যক্ষ করছেন। যারা দ্রুত নির্বাচন চায়, তারা বিচার চায় না, আপনি কি রাজ্জাকি ভাইয়ের সাথে বা ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে, আপনি কি একমত কিনা, বা আপনার কাছে কি এটা যৌক্তিক মনে হয় কিনা? অন্য কোনো একটা গ্রুপ স্টেক, হ্যাঁ স্টেক, তারা হয়তো সরকারের স্টেক হতে পারে বা বাইরের স্টেক হতে পারে, তারা যখন এটা নিয়ে মানে তাদের একটা দ্রব্যসন্ধি থাকে, তারা নির্বাচনটাকে দ্রুত চাওয়ার মাধ্যমে তাদের কোথা থেকে রেহাই পাওয়ার একটা প্রবণতা তো আছে। এটা তো বিবেকবান সব মানুষের মধ্যে এই জিনিসটা কাজ করে। আরেকটি রাজ্জাকি ভাইয়ের কথা সূত্রদের একটি বিষয় আমি বলতে চাই। আপনি যেটি বলছিলেন যে 2009 সালের একটি জাজমেন্টের কথা, দেখেন জিয়াউর রহমানের বিষয়ে একটি জিনিস বলতে চাই যে রাজ্জাকি ভাই যেটি বলছিলেন যে উনি কিন্তু আর্মিতে, পাকিস্তানি আর্মিতে চাকরি করতেন। একজন সাধারণ মানুষের যুদ্ধে অংশগ্রহণ করা আর একজন আর্মি ম্যানের যুদ্ধে অংশগ্রহণ করার ভিতরে কিন্তু অনেক তফাৎ রয়েছে। এমন যে উনি কিন্তু জানতেন যে এইটা যদি কোনোভাবে বাংলাদেশ স্বাধীন না হয় তাহলে কি হতো, ওনার আর্মির বিচারে কি হতো, ওনাকে মৃত্যুদণ্ড হতো। তার মানে উনি কিন্তু অনেক বেশি ঝুঁকিটা নিয়েছেন জীবনের ঝুঁকি। এবং আমরা দেখেছি শেখ হাসিনা শুধু ওনাকে ঘোষক থেকে বাদ দেওয়ার যে আইনি প্রক্রিয়া গিয়েছেন তা নয়, ওনাকে তো রাজাকার বলা হয়েছে। শেখ হাসিনা নিজে বলেছেন, হ্যাঁ চর বলেছেন। তো এই যে পুরো মুক্তিযুদ্ধটাকে এক ধরনের মানে ব্যবহার করে, এটাকে আমার কাছে মনে হচ্ছে পুরো ব্যবসা। আপনি যখন ব্যাংক দখল করছেন তখনও বলছেন যে এটা মুক্তিযুদ্ধের চেতনা, আপনি যখন হচ্ছে মানে সরকারি প্রতিষ্ঠানকে নষ্ট করে দিচ্ছেন তখনও বলছেন যে এটা মুক্তিযুদ্ধের চেতনা। আপনি যখন হচ্ছে এই বাংলাদেশের 91 আমরা দেখেছি একটা সুন্দর একটা নির্বাচন হয়েছিল, তাই না? এরপরে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো 2091, 96, 2001, 2008। এরপরে আপনি দেখেন যে 2000 মানে যে খায়রুল হক যে বিচারপতির কথা উনি বলছিলেন, ওনারা কি করেছেন, পুরো মানে নির্বাচনে আমাদের সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে একেবারে বাতিল করে দিয়েছেন। এবং এই যে খায়রুল হকের আমি দেখেছি উনি কোনো বক্তৃতা দিলেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেন। ব্যক্তিগতভাবে ওনার কাছে আপনার এই প্রোগ্রামের মধ্যে আসলে ঘৃণা জানাতে চাই এসব মানুষের
এসব মানুষের কিন্তু বিচার হতে হবে, এই সকল মানুষের বিচার হতে হবে, কিন্তু বিচার হওয়া উচিত, দৃষ্টান্ত স্থাপন করা উচিত, না হয় ভবিষ্যতে এই পথ ধরে আরো অনেকেই এই ধরনের অপকর্মের সাথে, এবং তারা কিন্তু বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা তারা এটা কিন্তু নষ্ট করেছে, ভুলণ্ডিত করেছে। জি, সেই জায়গা থেকে আমরা আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করছি। রাশিদুল ইসলাম, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি। 2012 সালের একটি সংবাদ আমরা দেখছি, সড়ক সংস্কারের নামে সহজে ভয়াবহ দুর্নীতি। দৈনিক যুগান্তরের খবর ছিল একটি। হাসিনার শাসনে উন্নয়ন কি শুধুই দুর্নীতির মানে খবর? দুর্নীতির মানে উন্নয়ন যেখানে, সেই জায়গাটাই তো দুর্নীতি ছাড়া কিছুই আসে না। দেখুন, হাসিনা যখন ক্ষমতায় ছিল, আমরা প্রতিদিনই উনি বলতেন যে আমরা কি ভোট চাই, মানে গণতন্ত্র চাই না উন্নয়ন চাই। তা আমি একজন অর্থনৈতিক সাংবাদিক হিসাবে আমার যে পরিসংখ্যানগত একটা বিষয় যদি বলি, যে ওই 15-16 বছরে আমরা দেখেছি প্রায় 7,20,000 কোটি টাকার আপনার বার্ষিক উন্নয়ন কর্মসূচি, যেটাকে এডিবি বলা হয়, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ব্যয় করা হয়েছে। তা আপনি জানেন যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সম্ভবত ডিসেম্বরের 1 তারিখে একটি শ্বেতপত্র প্রণয়ন করেছিল, যেটি বেসিক্যালি গত 16 বছরের যে দুর্নীতির একটা চিত্র। সেখানে কিন্তু বলা হয়েছে যে 7,20,000 কোটি টাকার যে এডিপি বাস্তবায়ন হয়েছিল, ওই সরকার ব্যয় করেছিল 40% ছিল করাপশন ছিল সেখানে, মানে অপচয় করা হয়েছিল। এবং অপচয়গুলো কি, আমি একটা জাস্ট উদাহরণ দিই। আপনি শেখ মুজিবের নামে আপনি একটি মুরাল করেন, ভালো কথা, আপনি 100 কোটি টাকা খরচ করেন, সেটাও মেনে নেওয়া যায়। আপনি কেন 4,500 কোটি টাকা মুরাল তৈরি করবেন? আপনি যে দেশে আপনি একটা উপজেলা লেভেলে একটা ভালো হসপিটাল তৈরি করতে পারছেন না, ভালো মেডিকেল ইকুইপমেন্ট দিতে পাচ্ছেন না, শিক্ষা খাতে আমরা বরাদ্দ বাড়াতে পারছি না, রাস্তাও নেই অনেক উপজেলায়। ডেফিনেটলি। আর দেখেন, আরেকটা জিনিস যে আপনি ওই সময় যেটি বলা হতো যে মেগা প্রকল্প, আপনি জানেন যে শেখ হাসিনার পছন্দের 10টি মেগা প্রকল্প ছিল, সেই মেগা প্রকল্পে কিন্তু বিপুল পরিমাণ অর্থ অপচয় করা হয়েছে। আর আপনি যে সড়ক ও জনপথের কথা বলছিলেন, টিআইবির একটা রিপোর্ট বলছে যে গত 15-16 বছরে শুধু সড়ক ও জনপথে যে রাস্তাঘাটের উন্নয়নে প্রায় 50,000 কোটি টাকার মতো অপচয় করা হয়েছে। এবং অপচয়ের সঙ্গে কারা জড়িত ছিল? অপচয়ের সঙ্গে একেবারে যে ঠিকাদার যদি বলেন, ওই ঠিকাদারও আসলে আওয়ামী লীগের রাজনীতির সাথে ইনভলভ, অথবা তাদের মানে খুবই ঘনিষ্ঠ কোনো, জি, আমি বলছি যে পুরো একটা মানে পুরো এই যে আর্থিক সেক্টরে যদি বলেন, মানে আমি বলবো যে এই যে আপনি যেটি বলছিলেন যে উন্নয়ন প্রকল্পের বাইরেও যদি আর্থিক সেক্টরের কথা বলেন, পুরো একটা মাফিয়া তন্ত্র ছিল, যে মাফিয়া তন্ত্রের আমি বলবো যে নেতৃত্ব দিয়েছিল শেখ হাসিনা, এবং তার নেতৃত্বেই বাংলাদেশে। না, এখন আমরা এই খবরগুলো পাই যে এগুলো দুর্নীতি ছিল, এগুলো লুটপাট হয়েছে, কিন্তু এগুলো তো আসলে রিকভার করা যায়। কারণ ধরেন এই দেশের ভেতরের ঠিকাদাররাই তো এই কাজগুলো করেছে বা লুটপাট করেছে, কিছু পালিয়েছে কিন্তু অনেকেই তো পালায়নি। সেক্ষেত্রে এগুলো রিকভার করবার কি কোনো সুযোগ আছে কিনা? আমি কিন্তু সরকারের একটি জায়গায় আমি খুব সাধুবাদ জানাতে চাই, সেটা হলো আপনি যেটি বলছিলেন যে রিকভার করাটা কিন্তু আসলে একদম সহজ না। কিন্তু দেখেন, তারপরেও সরকার কিন্তু এই যে মানে সম্পদ বাজেয়াপ্ত করা, এগুলো কিন্তু করছে, মানে প্রক্রিয়ার চালাচ্ছে। এবং আপনি জানেন যে সম্প্রতি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি যে লন্ডনে গেলেন, ওখানে আপনি জানেন যে উনি লন্ডনে গেলেন, ওখানে কিন্তু 2 জন ব্যবসায়ী, বাংলাদেশের 2 জন, মানে 2 জন বলতে 3 জন ব্যবসায়ীর আর কি, কিন্তু অলরেডি তাদের সম্পদ কিন্তু ওই দেশের সরকার বাজেয়াপ্ত করেছে। হ্যাঁ, আপনি জানেন যে সাবেক যিনি ভূমিমন্ত্রী ছিলেন সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, এবং বেক্সিমকো গ্রুপের সালমান রহমানের ছেলে এবং ওনার ভাতিজা। হ্যাঁ, তো আমি বলবো যে এই প্রক্রিয়াটা কিন্তু সহজ না, আসলে সম্পদ রিকভারি করা টাফ জব। তারপর আমি বলবো যে একটা সরকার কিন্তু এই জায়গাতে যথেষ্ট চেষ্টা করছে, এবং বাংলাদেশ ব্যাংকের যিনি, এবং যারা পরবর্তীতে আসবেন তারা কি এটি অব্যাহত রাখবেন বলে মনে হয়? রাজনৈতিক সরকার জন আকাঙ্ক্ষা যেটি, সেটাকে কিন্তু আপনার ধারণ করতে হবে। আপনি রাজনৈতিক দল, আপনি যখন আগামীতে ক্ষমতায় আসবেন, যেমন বাংলাদেশ ব্যাংকের যিনি এখন গভর্নর, আমি রিয়েলি স্যালুট জানাই, ওনার কিন্তু পারফরমেন্সটা খুবই ভালো। আমি বলি যে উনি যে একটা শুভ সূচনা করেছেন, এই এটাকে কিন্তু অব্যাহত রাখতে হবে। জি, ধন্যবাদ। একই বিষয়ে রাজ্জাকি ভাই, এই যে আপনার কাছ থেকে একটু জানতে চাই, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকেন তাদের আয়ের উৎসটাই হলো ব্যয়ের মাধ্যমে আয়। সেটা রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকেন, মানে ক্ষমতা প্রয়োগ করার জায়গায়। আর তার কর্মীগুলো লালন পালন করতে না পারলে ওগুলো বিভিন্ন স্পট আছে, এরকম 50-60 লক্ষ স্পট আছে, যেখানে যখন যে রাজনীতির ক্ষমতায় থাকে তারা বসে যায়, তারা তাদের আয় করে। আবার যখন একটা সরকারের পরিবর্তন হয়ে যায়, তখন ওই সমস্ত জায়গাগুলো খালি হয়ে যায়। ওই যে চাঁদাবাজির স্পট, সিন্ডিকেটের স্পট সব খালি হয়ে যায়, কিন্তু ভরাট আবার শূন্যস্থান পূরণ হয়ে যায়। কারা ভরে? খুঁজে নেন কারা ভরে। তো এই যে ভরাট করার প্রবণতা, আপনি যখন শূন্যস্থান পূরণ করবেন তখন ন্যাচারালি আপনার পিছনে জনের বিচার করবেন না।
এই কারণে করবেন না, সময়ের ব্যবধান আবার আপনাকে চলে যেতে হতে পারে, আবার উনি আসতে পারে, সুতরাং স্পটগুলা একবার খালি হবে, একবার ভরবে। আমাদের তো একটা আকাঙ্ক্ষা, 24-এর আকাঙ্ক্ষা তো ছিল এই জায়গাগুলো থেকে থাকতে হলে আপনাকে টাচ করতে হবে, ঘটনা যদি আপনার টাচ না করে। কিন্তু আমরা কি গত 16 বছর থেকে কোনো শিক্ষা নেব না? এই যে মুক্তিযুদ্ধের চেতনা, এগুলো কাউকে টাচ করে না, ব্ল্যাকমেইলিং করছে মানুষকে। তা না হইলে আপনার যে তাজা প্রাণ ঝরে গেছে, টাচ করে না রাজনীতিবিদদের। আবারও বলছি, টাচ করে না। কেন করে না? 53 বছরে বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে, আপনি যদি মনে করেন এরশাদ হটাও, 71-এর যুদ্ধ ধরেন, কথার কথা, তারপর যদি আপনি শেখ হাসিনা হটাও, খালেদা জিয়া হটাও, ইত্যাদি, কোন রাজনৈতিক নেতার ছেলে বা নাতি মারা গেছে? জাস্ট আমার ইউ টেল মি ওয়ান, একটা উদাহরণ দেন যে কোনো রাজনৈতিক নেতার ওই থেকে শুরু করে ছেলে বা আজকে পর্যন্ত নাতি পুতি ছাতি লাঠি কেউ মারা গেছে। বিকজ এগুলো আপনাকে ক্যাশ করে। এইটা হলো গ্যাদারিং অফ মেনি পিপল, এটার বেনিফিট গোস টু ফিউ পিপল। আপনি লক্ষ লক্ষ লোকের গ্যাদারিং করে 300 লোকের সুবিধা নেন। এগুলো যার জন্য আজকে বলতেছে আন্দোলন সবসময় ছাত্ররা করছে, ক্ষমতায় যাবে কেন? আরে আন্দোলনকে রেডি করে দিবা, তোমরা বাসায় চলে যাবা, আমরা বসে বসে খাবো, আর তোমরা প্রয়োজনে 40-50 লাখ স্পট আছে যেখানে চাঁদা তুলে খাবা। ভেরি সিম্পল। গত 53 বছর এইভাবে চলছে। সুতরাং আপনি যে বলতেছেন যে আপনি কিভাবে ঠিক করবেন, আপনি এটা ঠিক করতে পারবেন না। এই যে বলা হয় শিক্ষা খাত, চিকিৎসা খাত কেন উন্নতি হয় নাই? আমি দাবি করে বলতেছি, একবার সরকার ডিটারমাইন্ড হোক যে যারা যখন যে অবস্থায় জনপ্রতিনিধির পদে থাকবেন, সেটা ইউনিয়ন চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্লাস প্রজাতন্ত্রের যত কর্মকর্তা কর্মচারী আমলা টামলা যা আছেন, তাদের স্ত্রী পুত্র সন্তান, তাদের পরিবারের কেউ চিকিৎসার জন্য এবং শিক্ষার জন্য বিদেশ যাইতে পারবে না। খালি এই একটা আইন করেন, এই দেশ 5 বছর এগুলো উন্নতি হবে। আপনি লিখে রাখেন, কারণ আপনার ছেলে গয়ের বাংলায় পড়বে, অমুকে পড়বে, ইউনিভার্সিটিতে মারামারি করবে, আর মাঝখানে আপনার ছেলে ইংল্যান্ডে পড়বে, এবং এরকম যত সচিবের ছেলে বিদেশ থাকে, যত রাজনীতিবিদের ছেলে বিদেশ থাকে, সব বাদাই মেয়ে। এবং এদেরকে শুধু বাইরে রাখছে, এখান থেকে টাকা পাঠাবে। 400 কোটি টাকা পাঠাইছে একটা স্টুডেন্টের নামে বাংলাদেশের ব্যাংক থেকে। সুতরাং আপনি যে বলতেছেন এগুলা, তো আজকে রাজনীতিবিদ যারা, তারা আপনি আইসা বলছেন কেন? যদি তাই হইতো, আপনি তো একটা সুন্দর পদ যদি মাঠ সামনে পেতে চান, তাহলে তো অ্যাটলিস্ট ইউনূস সাহেবকে এই সুযোগটা দেওয়া উচিত। কেন বলতেছি আমি, যে যদি আপনি একটা বিচার করতে পারেন, সবার কম্পন শুরু হবে, এবং রাজনীতিবিদরা সেটা করতে পারবে। কিন্তু সেটি তো পর্যাপ্ত সময় আছেও। তাদের মধ্যে তো রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের তো এক ধরনের বোঝাপড়া হয়েছে। আমি সম্প্রতি তারেক জিয়া সাহেবের সাথে যে লন্ডনে দেখা হয়েছে ইউনূস সাহেবের, এই দেখা হওয়ার পর থেকে আমি খুব আশাবাদী হয়েছি। এখানে ভাইস ভার্সা দুইজন শক্তিশালী হয়ে আসছে। সুতরাং তারেক জিয়া সাহেব যদি দেশে আসেন, সে যদি তার রাজনৈতিক দলটাকে গুছাইতে পারেন। বিএনপি এখন এমন একটা জায়গায় আছে, এখন নির্বাচন হোক, 2 বছর পরে হোক, 3 বছর পরে হোক, তাদের সামনে কেউ নাই। না, এখানে একটু কথার কথা বলছি। আপনি যেটি বললেন একটু আগে, যে আলোচনাটি করলেন যে রাজনীতির জায়গা শূন্য থাকে না, যে কথাটি বললেন যে চাঁদাবাজের বা আয় বাণিজ্যের স্পটগুলো, এগুলো তো শূন্য নেই, কিন্তু ওই বিচারটা করতে পারলে যেটা হবে, যেটা আমি বারবার, একটা বিচার বলতে কি, ইনক্লুডিং হাসিনা যে বিচারটা হচ্ছে, সেই বিচারটা করতে হলে রাজনীতিবিদরাও ভয় পাবে, প্রশাসন ওভারনাইট চেঞ্জ হয়ে যাবে। রাজ্জাকি ভাই, ভয় দিলেই কি হবে? না, শিক্ষাও নিতে হবে। না, দীক্ষা নিবে কেন? যে পার পাওয়া যায় না। শেখ হাসিনার বিচারটা যদি হয়ে যায়, তাইলে 57 জন অফিসার যে মৃত্যু হয়েছে সেটার ঝাল মেটে, শাপলা চত্বরে যে হত্যা হয়েছে সেটার ঝাল মেটে, আয়নাঘর বিনা বিচার হত্যা কইরা যে পার পাওয়া যায় সেটার ঝাল মেটে, একটা লোক দেশে আসবে। এবং 24-এর গণহত্যা, ডেফিনেটলি আপনি একটাই রাস্তা, এই প্রশাসন ঠিক করে, এই প্রশাসনই কাজ করবে, এবং এই রাজনীতি ঠিক হয়ে যাবে। এই রাজনীতি ঠিক হবে, কারণ ওই ঘটনায় মানুষের সাহস বেড়ে যাবে। 10টা মানুষ একত্র হয়ে পুলিশকে ধমকাবে। এখন মানুষ মনে করে পুলিশের ধমকায় পুলিশের মোরাল ধমকাবে না কেন? তুমি তো প্রজাতন্ত্রের কর্মচারী, তুমি তো ইনোসেন্ট একটা লোকের নিলে 5টা লোকের প্রতিবাদ তোমাকে মানতে হবে। ওই 5টা লোককে তুমি কৈফিয়ত দিবা, বুঝাবা যে কেন তাকে নিয়ে যাচ্ছ। প্রজাতন্ত্রের তুমি বুঝাবা না। প্রজাতন্ত্রে হাসিনা আমলে আমরা দেখেছি যে আমলারা একেবারে দলীয়করণ, প্রকাশ্যে সভা সমাবেশে বক্তৃতা করেছে। এখন কি সেই দৃশ্য বদলেছে? একটু দৃশ্য বদলায় নাই এখনো, কিন্তু ব্যক্তি বদলাইছে। না, থেমে আছে। প্রশাসন বুকে হাত দিয়ে প্রশ্ন করুক, প্রশাসন জানে তারা ইউনূস সাহেবকে কোঅপারেট করতেছে না। আরো বড় বড় রাজনীতিবিদ, তারা তাকে কোঅপারেট করতেছে না। তারপর যদি আমলা আনেন, কেউ কোঅপারেট করতেছে না। কিন্তু ইউনূস সাহেব এখন রয়েছে কেমনে? শুধুমাত্র
তার যে প্রভাব, সেই প্রভাবের ভিত্তিতে টাচ করতে সাহস পায় না। এবং সম্প্রতি আমি বলবো তারেক জিয়া সাহেব তাকে স্ট্রং করছে অনেকখানি, এবং তারেক জিয়া সাহেব নিজেও স্ট্রং হয়েছেন তাকে দিয়ে। তারেক জিয়া সাহেবের দলটাকে ইউনাইটেড করে একটা জায়গায় নিয়ে আসছে। খালেদা একটা বিরাট রোল প্লে করছে কি, যে ইউনূস সাহেবের সাথে তোমরা দ্বন্দ্বে যাবা না, অর্থাৎ দ্বন্দ্বে যাও না, কিন্তু তার সহযোগিতা করো। সব দল মত নির্বিশেষে তারেক জিয়া সাহেব, বেগম খালেদা জিয়া এবং বিএনপি, অন্যান্য স্টেক হোল্ডার সবার কোঅপারেট করা উচিত এই বিচারের জন্য। এখন যদি কেউ সফট কর্নার দেখায়, অমুক লোকের রক্ষা করতে হবে, তমুক লোকের রক্ষা করতে হবে, করেন। জাজমেন্ট ইজ গিভেন বাই আল্লাহ। শরীয়তে মনে করেন ছাত্ররা লড়াই করছে, শরীয়তে ছাত্ররা লড়াই করছে, কিন্তু আসলে জাজমেন্ট আল্লাহ পাক দিছে। তা নইলে আপনি যাবেনই বা কেন? শেখ হাসিনা যখন পালায় তখন তার 100 ভাগ ক্ষমতা হাতে, তারপরে পালাইছেন। যখন এই দেশে আয়নাগর ছিল, এই দেশে যখন লোকের বিনা বিচার হত্যা করা হয়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন? এখন ইউনূস সাহেব নোবেল বিজয়ী, শান্তির প্রতীক, কোনো লড়াইতে যাবে না, সবাই মৌকা পাইছেন। অথর্ব ইউনূসের চলে যাওয়া উচিত, রাজনীতি বোঝে না। তো রাজনীতি বোঝে না, বসলো কিভাবে ওখানে? রাজনৈতিক দলগুলোই তো তাকে বসে। আপনাদের ব্যর্থতার কারণে সে বসছে। এরশাদ সাহেব ক্ষমতা আসছিল রাজনীতিবিদদের ব্যর্থতা, 111 আসছিল রাজনীতিদের ব্যর্থতা। আজকে ইউনূস সাহেব বলছেন রাজনীতিবিদদের ব্যর্থতা। রাজনীতিদের অহংকার কোনো রাইটই নেই বাংলাদেশে। আপনাদের কারণে এরা টাইম টু টাইম আসছে। আপনারা অযোগ্য রাজনীতিবিদ। যোগ্যতা প্রমাণ করতে হইলে প্রথম দেশটাকে শান্তি করেন। শান্তির অন্যতম প্রস্তাব বিচার করেন। প্রশাসন নিরপেক্ষ হবে, প্রশাসন রিয়েল প্রজাতন্ত্রের কর্মচারী ফিল করবে। রাশিদ ভাই, একই বিষয়ে আমরা আসলে এই জায়গা থেকে ভাই যেভাবে বললেন যে শুধু বিচার করলে, একটা বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে পারলে ভবিষ্যৎটা আমাদের জন্য অনেক বেশি শান্তির হবে, এবং আসলে যেটা আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা অনেকটা এগিয়ে যাবে। কারণ আপনি যদি আমার সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারেন যে আমি অন্যায় করলে আমার এরকম হতে পারে। এবং রাজ্জাকি ভাই আরেকটি কথা বলছেন যে রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন স্টেকরা হেল্প করবার মানসিকতা দেখাচ্ছে না বা পুরোপুরি হেল্প করছে না, এটি কারণটা কি আপনি কি মনে করেন? রাজনৈতিক দলগুলা সরকারকে ওই সময় যেভাবে সাপোর্ট করছিল, সহযোগিতা করছিল, সেই জায়গাটা আমার মনে হয়েছে যে একটু গড়বড় হয়ে গেছে একটু। তবে রাজ্জাকি ভাইয়ের ওই বক্তব্যটা আমার খুবই ভালো লেগেছে। উনি যেটি বলছেন যে লন্ডনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে যে বৈঠকের পরে আমার মনে হয় সরকারও শক্তিশালী হয়েছে এবং বিএনপিও শক্তিশালী হয়েছে। এবং আমি বলবো যে এক ধরনের, আমরা একটা গুজব বলেন, আমরা কিন্তু দেখেছি যে এই সুযোগে যারা আসলে, বিশেষ করে আমি বলবো যে আওয়ামী লীগের সঙ্গে আমি যদি বলি, এখানে ভারতীয় মিডিয়ার ভূমিকার কথাও যদি বলি, যে যারা এক ধরনের বাংলাদেশকে নিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, একদম গুজব ছড়ানো, সেটা কিন্তু হচ্ছিল এবং সেটা কিন্তু সিরিয়াস পর্যায়ে যাচ্ছিল। এবং আমাদের সত্যিকার অর্থে আমাদের কিছু সিনিয়র সাংবাদিক সহকর্মী তারা মাঝে মাঝে যেভাবে কথা বলেন, আমার মনে হয় যে দেশটা একদম রসাতলে চলে গেল। আমার মনে হয় ওই জায়গা থেকে আমরা আসলে কিন্তু একটা বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে। জি রাশিদ, আমরা একবারে শেষ দিকে, রাজ্জাকি ভাই 1 মিনিটে আসলে ভবিষ্যৎ একটা সুন্দর বাংলাদেশ বা সবার একটা বাংলাদেশ আমরা প্রত্যাশা তো করি, গণতান্ত্রিক বাংলাদেশও প্রত্যাশা করি, সেই লক্ষ্যে আসলে সরকারের এবং শুধুমাত্র বিএনপি না, সকল রাজনৈতিক দলের আচরণ কেমন হওয়া উচিত? 1 মিনিট। ভেরি সিম্পল, যে নির্বাচনটা করা দরকার। নির্বাচন করতে হলে আপনার প্রশাসনিক নিরপেক্ষতা দরকার। আর প্রশাসনিক নিরপেক্ষতা যদি না হয়, লেভেল প্লেইং ফিল্ড হবে না। কারণ সেই প্রশাসন বিগত 16 বছরের সাজানো, সেই প্রশাসনের নিরপেক্ষ করতে এক রাতে নিরপেক্ষ হবে শুধুমাত্র যদি আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে, বিচারটা করেন, ফলোইং ডেতে লেভেল প্লেইং ফিল্ড হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, প্রশাসন নিরপেক্ষ হবে, কাঁপতে থাকবে। তো আপনি এই বিচার করতে পারলেই ওইটার রেজাল্ট পাবেন। রাশিদ ভাই, শেষ করব। না, আমি শুধু বলবো যে আমরা ফেব্রুয়ারি 12 তারিখে যে ধরি যে নির্বাচন হচ্ছে, আমরা চাই যে একটা শান্তিপূর্ণভাবে ক্ষমতা ঠিক না, মানে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে এবং যেসব ভালো জিনিসের সূচনা হয়েছে, যেমন আমরা বিচার চাই, আমরা সংস্কারও চাই, এগুলো যেন অব্যাহত থাকে। বাংলাদেশের জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবে নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।